আসসালামু আলাইকুম। আচ্ছা, আইনের জগতে কিন্তু প্রত্যেকটা অধিকারের সাথে একটা অদৃশ্য ঘড়ি লাগানো আছে, জানেন তো? একটা টাইমার, যেটা টিক টিক করে চলতেই থাকে। আর এই টাইমার শেষ হয়ে গেলে আপনার আইনি অধিকারও কিন্তু শেষ হয়ে যেতে পারে। তো আজকের এই আলোচনায় আমরা ঠিক এই আইনি ঘড়ির রহস্যটা জানব। দেখব এটা কখন থামে, কেনই বা থামে, আর ন্যায় বিচারের জন্য এটাকে থামানো কতটা জরুরি। তো আজকের আলোচনায় আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে আমরা বুঝব এই আইনি ঘড়ির কাঁটা বা লিমিটেশন পিরিয়ড জিনিসটা আসলে কি। তারপর দেখব আদালতের কারণে কিভাবে এই ঘড়িটা থেমে যেতে পারে। আবার প্রতারণার মতো বাধা কিভাবে এর গতি থামিয়ে দেয় সেটাও জানব। আর এমন কিছু সিচুয়েশনও দেখব যেখানে ঘড়িটা পুরোপুরি রিসেট হয়ে যায়। সবশেষে এমন একটা অদ্ভুত কেস দেখব যেখানে এই ঘড়িটা থামতেই চায় না। চলেন শুরু করা যাক। চলুন আমাদের প্রথম অধ্যায় শুরু করা যাক। আইনি ঘড়ির কাঁটা। দেখুন, যে কোনো নিয়ম বোঝার আগে তার মূল ভিত্তিটা জানা খুব জরুরি। আইন কেন প্রত্যেকটা বিষয়ে একটা সময়ের সীমা বেঁধে দেয়? এর পেছনের মূল কারণ হল একটা স্থিতিশীলতা আনা এবং অনির্দিষ্টকাল ধরে আইনি লড়াই ঝুলিয়ে রাখা থেকে সবাইকে বিরত রাখা। তাহলে এই যে তামাদের মেয়াদ বা পিরিয়ড অফ লিমিটেশন বলছি, এটা আসলে কি? দেখুন, একদম সোজা কথায় বললে এটা হলো আইন দিয়ে বেঁধে দেওয়া একটা ডেডলাইন। এই সময়ের মধ্যেই আইনি প্রতিকার চাইতে হবে। যদি এই সময়টা পার হয়ে যায়, তাহলে দাবি যতই ঠিক হোক না কেন, আদালত কিন্তু আর সেটা শুনবে না। মানে অধিকারটা কার্যকর করার ক্ষমতাই শেষ। এটাই হলো সেই অদৃশ্য ঘুড়ি, যেটা ন্যায় বিচারের সুযোগের জন্য টিকটিক করে চলে। কিন্তু একটা কথা আছে না, নিয়ম থাকলেই তো হবে না, আইনকে তো ন্যায়সঙ্গত হতে হবে। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, আচ্ছা, কি হবে যদি এই সময়সীমা মেনে চলতে গিয়েই একটা বড় ধরনের অবিচার হয়ে যায়? আইনকে এতটাই শক্ত যে বিশেষ পরিস্থিতিতেও এই ঘড়িটাকে একটু থামানো যায় না? ঠিক এই প্রশ্নের উত্তরই কিন্তু আমাদের আলোচনার পরের ধাপে নিয়ে যাবে। আমাদের দ্বিতীয় অধ্যায় হল আইনি প্রক্রিয়ায় বিরতি। বেশ মজার একটা ব্যাপার হলো, কখনো কখনো এই তামাদির ঘড়িটা থেমে যাওয়ার কারণ কিন্তু খোদ আদালত বা আমাদের আইনি ব্যবস্থার মধ্যেই লুকিয়ে থাকে। আইন এটা নিশ্চিত করে যে বিচার ব্যবস্থার নিজস্ব কোনো জটিলতার কারণে যেন কোনো বিচারপ্রার্থী তার অধিকার না হারায়। আইন এখানে কয়েকটা দারুণ সুরক্ষা দেয়। যেমন ধরুন, সেকশন 12 অনুযায়ী যেদিন থেকে সময় গোনা শুরু হবে সেই প্রথম দিনটা বাদ। আবার ধরুন, আদালতের কোনো রায় বা আদেশের কপি পেতে যে সময়টা লাগে সেটাও কিন্তু তামাদির মেয়াদ থেকে বাদ যাবে। কারণ এটা তো কারো হাতে নেই, তাই না? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সেকশন 14 সুরক্ষা। যদি কেউ সরল বিশ্বাসে, মানে ভুল করে কোনো ভুল আদালতে মামলা করে ফেলে, তাহলে ওই আদালতে যে সময়টা নষ্ট হলো সেটাও তামাদির হিসেব থেকে বাদ যাবে। আচ্ছা, একটা উদাহরণ দিলে ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। ধরুন, একজন ব্যক্তি মামলা করল কোর্ট এতে, কিন্তু পরে দেখা গেল ওই কোর্টের আসলে মামলাটা শোনার ক্ষমতাই নেই, মানে এখতিয়ার নেই। মামলাটা আসলে করা উচিত ছিল কোর্ট বিতে। এখন কি হবে? আইন বলছে, যেহেতু সে সরল বিশ্বাসে ভুলটা করেছে, তাই কোর্ট এতে তার যে সময়টা কেটেছে সেই পুরো সময়টাই তামাদির হিসাব থেকে বাদ যাবে। মানে আইন এখানে পদ্ধতিগত ভুলের জন্য কাউকে শাস্তি দিতে চায় না। আচ্ছা, শুধু আইনি প্রক্রিয়া না, এর বাইরেও কিছু ঘটনা আছে যা তামাদির এই ঘড়িটাকে থামিয়ে দিতে পারে। আমাদের তৃতীয় অধ্যায়ে আমরা দেখব কিভাবে প্রতারণা বা আদালতের সরাসরি নির্দেশের মতো শক্তিশালী বাধা এই সময়কে থামিয়ে দেয়। এখানে দেখুন, আইন দুটো খুবই স্পষ্ট নীতি রেখেছে। এক, সেকশন 15 বলছে, যদি আদালত নিজেই কোনো ইনজাংশন বা স্টে অর্ডার দিয়ে মামলা করা থেকে বিরত রাখে, তাহলে যতদিন ওই অর্ডারটা থাকবে ততদিন তামাদির ঘড়িটাও থেমে থাকবে। খুবই যুক্তিসঙ্গত, তাই না? আর দুই, যেটা আরও বেশি গুরুত্বপূর্ণ, সেটা হলো প্রতারণা। সেকশন 18 অনুযায়ী যদি প্রতিপক্ষ কোনো জালিয়াতি বা প্রতারণা করে অধিকারটা গোপন রাখে, তাহলে তামাদির ঘড়িটা চলতেই শুরু করবে না। এটা তখনই চালু হবে যখন সেই প্রতারণাটা ধরা পড়বে। এই উদাহরণটা দেখুন, একটা কোম্পানি একজন ঋণ খেলাপির বিরুদ্ধে মামলা করতে একদম প্রস্তুত, কিন্তু আদালত একটা নিষেধাজ্ঞা বা ইনজাংশন দিয়ে সেটাকে থামিয়ে দিয়েছে।
এক্ষেত্রে কি হবে? যতদিন এই নিষেধাজ্ঞাটা জারি থাকবে, কোম্পানির জন্য তামাদির ঘড়িটা কিন্তু পুরোপুরি থেমে থাকবে। যখনই নিষেধাজ্ঞাটা উঠে যাবে, ঠিক তখন থেকে ঘড়িটা আবার চলতে শুরু করবে। এতক্ষণ তো আমরা ঘড়িটাকে থামিয়ে রাখার কথা বললাম, মানে পজ করার কথা। কিন্তু এমন কিছু পরিস্থিতি আছে যা আরও নাটকীয়। এগুলো ঘড়িকে শুধু থামায় না, বরং একে একেবারে শূন্য থেকে আবার চালু করে দেয়। আমাদের চতুর্থ অধ্যায়ে আমরা দেখব কিভাবে ঘড়িটি পুরোপুরি রিসেট করা যায়। এই টাইমলাইনটা দেখলে ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। ভাবুন, একজন ঋণ নিয়েছে, মেয়াদ ৩ বছর। ধরুন প্রায় ৩ বছর হতে চলল, ডেডলাইন একদম কাছে। ঠিক সেই সময় দেনাদার একটা কাগজে সই করে লিখিতভাবে স্বীকার করল যে হ্যাঁ, সে এই টাকাটা ধার নিয়েছে। জানেন কি হবে? বুম! সঙ্গে সঙ্গে একটা নতুন করে ৩ বছরের তামাদির মেয়াদ শুরু হয়ে যাবে, যেদিন সে সই করল সেদিন থেকে। এটা কিন্তু শুধু ঘড়িটাকে পজ করা না, এটা হলো ঘড়িটাকে একদম রিসেট করে দেওয়া। ঠিক একই ব্যাপার ঘটে সেকশন 20 অনুযায়ী। যদি সে ঋণের কিছু অংশ পরিশোধ করে, সেটাও একটা স্বীকৃতি হিসেবে ধরা হয়। এরপর আমরা এমন একটা অদ্ভুত আইনি ধারণা নিয়ে কথা বলবো, যেখানে ঘড়িটা থামে না, রিসেটও হয় না, বরং প্রতি মুহূর্তে নতুন করে চলতে থাকে। আমাদের ৫ম অধ্যায় হল সেই ঘড়ি যা কখনো থামে না, অর্থাৎ চলমান অন্যায় বা কন্টিনিউইং রংস। এই ব্যাপারটা কিন্তু খুবই শক্তিশালী আর ইন্টারেস্টিং। সেকশন 23 বলছে, যখন কোনো অন্যায় বা চুক্তিভঙ্গ চলতেই থাকে, মানে কন্টিনিউয়াস একটা প্রসেস, তখন প্রতি মুহূর্তে একটা নতুন করে তামাদির মেয়াদ শুরু হয়। একটা উদাহরণ দিই। ধরুন কেউ আপনার জমিতে বেআইনিভাবে একটা দেওয়াল তুলে দিয়েছে। তো যতদিন ওই দেওয়ালটা ওখানে থাকবে, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্তে মামলা করার জন্য একটা নতুন করে তামাদির মেয়াদ শুরু হবে। এর মানে কি? এর মানে হলো চলমান অন্যায়ের বিরুদ্ধে প্রতিকার চাওয়ার দরজা আইন কখনো বন্ধ করে না। আমরা আমাদের আলোচনার প্রায় একদম শেষে চলে এসেছি। চলুন এই ৬ষ্ঠ অধ্যায়ে আমরা যা কিছু শিখলাম তার মূল বিষয়গুলো একবার ঝালিয়ে নিই আর বোঝার চেষ্টা করি যে এই নিয়মগুলো আসলে ন্যায় বিচারের জন্য কেন এত বেশি জরুরি। তাহলে পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম, চলুন এক নজরে দেখে নিই। ১. আইনি প্রক্রিয়ার কারণে দেরি হলে ঘড়িটা থেমে যাবে। ২. প্রতারণা বা আদালতের আদেশের মতো বাইরের কোনো বাধার কারণেও ঘড়ি থামবে। ৩. যদি দেনাদার তার দায় স্বীকার করে নেয়, তাহলে ঘড়িটা কিন্তু শুধু থামবে না, একদম রিসেট হয়ে নতুন করে শুরু হবে। আর ৪. অন্যায় যদি চলতেই থাকে, তাহলে ঘড়িটাও প্রতি মুহূর্তে নতুন করে চালু হবে। এই সবগুলো নিয়মের পেছনে মূল দর্শনটা কিন্তু একটাই, কঠোর সময়ের বেড়াজালে ফেলে যেন ন্যায় বিচারকে গলা টিপে হত্যা করা না হয়। আইনের এই জটিল কিন্তু মজার বিষয়গুলো নিয়ে আমাদের এই শেখার যাত্রায় সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। যদি এমন আরও বিশ্লেষণমূলক আলোচনা শুনতে চান, তাহলে আমাদের লিসেন টু লার্ন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।